নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের আর কয়েকটা দিন বাদেই সরস্বতী পুজো, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি শুক্লাপক্ষের মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে মায়ের পুজো হয় এবং তার নির্দিষ্ট কারণ আমি অবশ্যই ব্যাখ্যা করব কেন এই তিথিটাকেই মায়ের পুজো করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমরা দেখবেন যে মায়ের অর্থাৎ মা সরস্বতীর পুজো না করে যারা শিক্ষার্থী রয়েছে তারা কুল ভক্ষণ করে না, অর্থাৎ কুল খায় না। কেন আমরা কুল খাই না সেগুলোর তার গুরুত্ব বলবো, আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলি এই মহাপঞ্চমী অর্থাৎ এই মাঘ মাসের মহাপঞ্চমী তিথিতে কি না মা সরস্বতীর আমরা পুজো অর্চনা করি এবং সেটা আগামী 3 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পড়েছে। কারণ 3 তারিখটাইতে পুজোর অর্থাৎ পঞ্চমী তিথিটা ধরা হবে, কারণ যেহেতু সকাল থেকে সূর্য উদিত হওয়ার থেকে এই তিথিটা আমরা পাবো, সেই জন্য এটা নির্দিষ্ট সময় রয়েছে। আপনাদের পঞ্জিকা, যে যার কাছে পঞ্জিকা রয়েছে সেই মত অনুযায়ী আপনারা করবেন, কারণ এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা রয়েছে এবং গৃহস্থ পঞ্জিকা রয়েছে, দুটোর ক্ষেত্রে সময়ের একটু ডিফারেন্স রয়েছে। যেটা আপনাদের বাড়িতে রয়েছে সেই পঞ্জিকা মতে পুজো করবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে মাতা সরস্বতীকে আমরা তুষ্ট করার জন্য কি করি না, প্রত্যেক শিক্ষার্থীরা দেখবেন যে কুল আমরা আগের থেকে কুল খাই না গাছের, এবং সেই কুল রেখে দিই, অর্থাৎ মাকে অর্থাৎ অর্পণ করি, অর্থাৎ মা সরস্বতীকে যখন অর্পণ করা হয় তারপরে সরস্বতী পুজোর পরের দিন থেকে কুল ভক্ষণ করি। এর জন্য কিছু সায়েন্টিফিক ওয়েও রয়েছে, অর্থাৎ হেলথ রিলেটেড কিছু জায়গা রয়েছে। কারণ সেক্ষেত্রে সময় কুল খেলে বলছে, ডাক্তারবাবুরাও বলছেন যে এই সময় কুল খেলে কি না ঠান্ডা বা কাশির একটা প্রাদুর্ভাব তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা বলা হচ্ছে শাস্ত্রীয় যে জায়গাগুলো রয়েছে, বলছে মাতা সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব কি না বাদরিকা আশ্রমে তপস্যায় বসেছিলেন। এবং এই যে তপস্যা যখন করতে বসলেন তখন তার পাশে একটা অর্থাৎ তার পাশে কি না কুলের বীজ বপন করা হয়েছিল, অর্থাৎ রেখে দেওয়া হয়েছিল। এবং তাকে বলা হয়েছিল যে এই কুল বীজ থেকে ছোট চারা গাছ হবে এবং সেই গাছ ধীরে ধীরে বৃদ্ধি হবে এবং তারপরে সেই গাছে ফুল হবে, সেই গাছে ফল হবে এবং সেই ফল যখন পেকে সে যখন নিচে বসে এই যে তপস্যা করবে তার গায়ের ওপর পড়বে, তখন সে জানবে যে না, মা সরস্বতী তুষ্ট হয়েছেন এবং এইবার তার তপস্যা সে কিন্তু তপস্যা শেষ করতে পারে। এটাই তার ক্ষেত্রে কিন্তু সেই আদেশ বা উপদেশ বলুন সেটা করা হয়েছিল। এবং সেই ব্যাসদেব তিনি তপস্যায় বসেছিলেন এবং তপস্যার শুরুর পূর্বে এই যে একই রকম যে সেখানে বীজ বপন করা হয়েছিল এবং সেটা, এবং তারপরে ধীরে ধীরে তিনি তপস্যা করছিলেন, করতে করতে সেই গাছ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সেই গাছ হলো ছোট চারা গাছ এবং তারপরে সেই চারা গাছে কি না আস্তে আস্তে সেই চারা গাছটা বাড়লো। কিন্তু তিনি তপস্যায় মগ্নই ছিলেন, তপস্যা শুরু করেছিলেন এবং সেই তপস্যা কোনোভাবে ভাঙেননি এবং মা সরস্বতীর তপস্যায় করছিলেন এবং ধীরে ধীরে সেই গাছটাও বড় হচ্ছিল এবং তারপরে এক সময় সেই গাছে ফুল আসলো, ফল আসলো এবং সেই ফল কি না অন্য কিছু না কুল। এবং সেই কুল যখন মাটিতে পড়লো এবং তার গায়ের ওপর পড়লো, তার যেখানে সে বসে তপস্যা করছিল সেই জায়গাতে যখন পড়তে লাগলো, তখন সে বুঝতে পারলো যে না, তার যে উপদেশ দেওয়া হয়েছিল, যে আদেশ করা হয়েছিল সেই আদেশ তার পূর্ণ হয়েছে, অর্থাৎ তার তপস্যা পূর্ণ হয়েছে এবং সে এই মুহূর্তে মা সরস্বতীর কিন্তু ধ্যান জ্ঞান করতে পারে। এবং সেই অনুযায়ী এবং যে নির্দিষ্ট তিথিতে তার গায়ের ওপর কুলটা পড়েছিল সেটা হচ্ছে ওই মাঘ মাসের কিন্তু শুক্লাপক্ষের পঞ্চমী তিথি। এবং সেই জন্য আমরা কিন্তু মা সরস্বতীকে আমরা কুল নিবেদন করার পর তারপরে আমরা কুল খাই। এবং এর সঙ্গে সঙ্গে বলবো একটা ছোট্ট টোটকা, যাদের পড়াশোনা, যারা যে সকল বাড়িতে পড়াশোনা অর্থাৎ স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টোটকা দেবো আজকে, যে পড়াশোনার জন্য ওই সরস্বতী পুজোর দিন কি কি করবেন তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রথম অবস্থায় এখান থেকে আমরা যেটা পাই, আপনি আপনার বাড়িতে যদি কোনো সন্তান পড়াশোনা করে এবং সেই বাড়িতে যদি আপনি একটা গাছের অর্থাৎ একটা টবের মধ্যেও যদি একটা কুল গাছ লাগাতে পারেন ওই নির্দিষ্ট দিনে, ওই তিথিতে, অর্থাৎ ওই শুক্লা পঞ্চমী তিথিতে
মাঘ মাসের যদি আপনি একটা টবে কুল গাছ লাগাতে পারেন, বা আপনার যদি বাড়িতে জায়গা থাকে তাহলে একটা কুল গাছ লাগাবেন। লাগালে কী হবে, আমাদের এখানে যেমন শাস্ত্রীয় যে জায়গাগুলো রয়েছে সেই অনুযায়ী আমি আবার বলবো যে সেই বিদ্যার্থীর বিদ্যার অর্জনের ক্ষেত্রে অনেক অনেক সুবিধা পাবে, অনেক সহজ হবে জিনিসটা, এবং তার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যগুলো পূরণ হবে, এবং সেই গাছটা ধীরে ধীরে বড় হবে, এবং সেও দেখবেন ধীরে 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 তার নিজেকে উন্নতি করতে পারছে, এবং তার পড়াশোনার মাধ্যমে। তাহলে এই একটা ছোট্ট টোটকা, কিন্তু এটা শাস্ত্রীয় থেকে আমি আপনাদেরকে বললাম, যেটা বিগত দিনে হয়ে এসছে, এবং ব্যাসদেব তিনি নিজে স্বয়ং তিনি যখন তপস্যা করেছিলেন তখন কিন্তু এই কুল গাছ লাগিয়েই তিনি তপস্যা শুরু করেছিলেন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই সরস্বতী পুজোর দিনই এটা করতে হবে, এবং এর আগেও একবার আলোচনা করেছিলাম, তবুও বলে দিচ্ছি আপনাদেরকে, যে সরস্বতী মাকে অর্থাৎ নিবেদন করবেন, তাকে পুজোর সময় কি নিবেদন করবেন না, মিশ্রি, কাটিং মিশ্রি নিয়ে আসবেন। পরিমাপ মতো কাটিং মিশ্রি নিয়ে আসে মাতা সরস্বতী দেবীকে কিন্তু নিবেদন করবেন সম্পূর্ণটা, এবং ওই কাটিং মিশ্রিটা নিবেদন করার পর পরবর্তী টাইমে কোনো এয়ার টাইট কৌটোর মধ্যে রেখে দেবেন, এবং আপনার ওই সন্তান বা যে শিক্ষার্থী যে পড়াশোনা করছে তাকে বলবেন যে প্রত্যেক দিন একটা করে মিশ্রির একটা করে ছোট্ট ছোট্ট দানা সেজন্য স্নানের পর মুখে দেয়, তাতে তার বিদ্যার জায়গা ভালো হবে, নাম যশ বৃদ্ধি পাবে, এবং স্কুল কলেজ সমস্ত জায়গায় তার খ্যাতি প্রতিপত্তির জায়গা বৃদ্ধি পাবে। এই জায়গাগুলো যদি আপনি করতে পারেন, এবং এই সরস্বতী অর্থাৎ এই মাঘ মাসের পঞ্চমী তিথিতেই, এবং আপনি আপনার বাড়িতেও যদি মাতা সরস্বতীকে রাখেন এবং পুজো করেন, তাহলে প্রত্যেক দিন যদি মিষ্টি ভোগ দিতে পারেন, মিষ্টি নিবেদন করতে পারেন, তাহলেও কিন্তু জানবেন যে আপনার অনেক কিছুর উন্নতি হবে, ধ্যান জ্ঞান এবং এই জায়গাগুলো তৈরি হবে। কারণ মাতা সরস্বতী তিনি কিন্তু আমাদের জিহ্বায় অবস্থান করে, জিহ্বাতে উনি অবস্থান করেন, এবং ইনি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু আমাদের দেখাশোনা করেন, এবং সেই জন্য অর্থাৎ বাক সিদ্ধি লাভের ক্ষেত্রে কিন্তু মাতা সরস্বতীর কিন্তু অবশ্যই উপাসনা প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে নীল সরস্বতী, আপনারা অনেকে জানেন যে নীল সরস্বতী কবচটা কী জিনিস এবং কিভাবে, কারণ নীল সরস্বতী কিন্তু অ্যাকচুয়ালি তারা মায়ের যে অষ্ট রূপ রয়েছে, অষ্টতারা, সেই অষ্টতারারই কিন্তু একটা রূপ হচ্ছে নীল সরস্বতী। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই যে পূর্ণিমাতে এই যে তিথি রয়েছে, অর্থাৎ এই শুক্লা পক্ষ, যে মাঘ মাসের যে শুক্লা পক্ষটা রয়েছে একদম পূর্ণিমা তিথি পর্যন্ত, পূর্ণিমার দিন পর্যন্ত, এই সময়টার মধ্যে কিন্তু নীল সরস্বতীর আরাধনা করা সম্ভব, বা আরাধনা করলে আপনি আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে। এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর জন্য যে শিক্ষার যে জায়গাগুলো বা জ্ঞানের যে জায়গাগুলো একটু সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু জায়গাগুলো রিকভারি হবে। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে সুমনা মাইতি কথা বলছি। পূর্ব মেদিনীপুর থেকে বলছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সুমনা মাইতি, কার বিষয় জানতে চাইছেন আপনি? আমার হাজবেন্ডের বিষয়ে জানেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, আর কি নাম ওনার? 1-3-1978। আপনার হাজবেন্ডের নাম কি? সৌরভ মাইতি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1-3-1978। 1-3-1978। 1978 সকাল 10টা 50। সকাল 10টা 50-এ জন্ম হয়েছে। সকাল 10টা 50 হয়েছে। মেদিনীপুরে জন্ম? হ্যাঁ হ্যাঁ। মেদিনীপুরে জন্ম হয়েছে। আপনার স্বামীর বিষয়ে আপনি জানতে চাইছেন। এখানে দেখুন জন্মছকের লগ্ন বিষলগ্ন, বৃশ্চিক রাশি, আর বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ। বিশাখা নক্ষত্র জন্ম হয়েছে। এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, নো ডাউট খুব ভালো। কারণ এখানে যেটা বলবো, উনি কি করেন এখন এই মুহূর্তে, কি করছেন? হসপিটালে একটু কাজ করে। হসপিটালে কাজ করেন, তাই তো? দেখুন এখানে জায়গাগুলো রয়েছে, খুব ভালো কানেকশন রয়েছে, কিন্তু বিগত দিনে যে কাজ করেছে ঠিকই, কিন্তু সেই অনুযায়ী মানে বলবো যে নামটা বা যে মানুষের জন্য উপকার করলো সেই বদনাম পেয়েছে।
বিগত হ্যাঁ। 2 বছর, বুঝলেন, বিগত 2 বছর সময়টা খুব খারাপ গেছেন ওনার। 2 থেকে 3 বছর সময় খুব ব্যবসা খারাপ গেছে। ব্যবসা করেছে, ব্যবসাতে খুব আর অর্থহানি, মানে হয়েছে, ওটা ব্যবসা থেকে উন্নতি হবে? ব্যবসাটা কিসের ব্যবসা করেছে? ফিশারি ব্যবসা, মাছের ভেড়িতে। এখানে খাবার জাতীয় ব্যবসার জায়গাটা খুব ভালো রয়েছে, কিন্তু মাছের ডিরেক্ট ব্যবসাটার ক্ষেত্রে একটু কিন্তু চাপ আছে। কেমন? মাছের ব্যবসা ডিরেক্ট করার ক্ষেত্রে কিন্তু তবু আর একটা কানেকশান দেখতে হবে, সেটা দেখে তারপরে ফাইনাল করতে হবে তবু। কারণ এখানে মাছের জায়গাটা মানে এখানে জল অর্থাৎ জলের সঙ্গে কানেক্টেড রয়েছে। কারণ আপনি যেটা বলছেন যে জ্যান্ত মাছের ব্যবসা করা, যেটা তাই তো, মানে মাছ আপনি চাষ করেছেন পুকুরে, তাই তো? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, দেখুন এখানে মাছ চাষ করা সেটা কিন্তু জলকে সহযোগী, জলের কিন্তু সঙ্গে ভীষণভাবে কানেকশান। কিন্তু এক্ষেত্রে তার রাশিচক্রে সপ্তমে চন্দ্র রয়েছে ঠিকই, কিন্তু সেই চন্দ্র নিচস্থ আছে এবং এই চন্দ্র নবাংশ চার্টে কানেকশান পাচ্ছে কিন্তু স্বক্ষেত্রে। তো এখানে একটা আরও দুটো কানেকশান দেখতে হবে, যেটা হচ্ছে নেটাল চার্টের 10th অর্থাৎ D10-এর কানেকশান কি আসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই 7th-এর কানেকশান কি আসছে সেগুলো দেখে তারপরে বলতে হবে। কারণ যেহেতু ব্যবসা করবে তা সেই সব যোগগুলো রয়েছে। তবু বলবো যে এখানে বর্তমানে ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যার জায়গা রয়েছে এখনও। 2 বছর আপনি যদি টিভির স্ক্রিনের সামনে এই মুহূর্তে থাকেন বা মোবাইলে যদি আমাদের প্রোগ্রামটা দেখেন বা ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলে ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, এই প্রোগ্রামটা পেয়ে যাবেন। আমি আবার বলছি, যদি আপনি ব্যবসা করে থাকেন, এখনও যদি কোনো ব্যবসা করবেন বলে ভাবছেন, তাহলে 2 বছর, আগামী 2 বছর সময় কিন্তু আপনার জন্য শুভ না। আগামী 2 বছরে অর্থহানির যোগ রয়েছে। সেজন্য নতুন করে কোনো ব্যবসার ক্ষেত্রে করতে গেলে অবশ্যই কিন্তু দেখে শুনে তারপরে করবেন। ফোনে আর একজন এসছেন। নমস্কার। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই, ব্যান্ডেল থেকে। ছেলের বিষয়, ছেলের নাম বলবেন। সায়ক নিয়োগী। ডেট অফ বার্থ? 24/12/2000। 24/12/2000-এ জন্ম হয়েছে ছেলের ডেট না টাইমটা, জন্ম দুপুর টাইম? 12টা 26। দুপুর 12টা 26। জন্মস্থান কোথায়? কল্যাণী, নদিয়া। কল্যাণী। আপনি এখন ব্যান্ডেল থেকে না কোথা থেকে বলছেন বললেন? হ্যাঁ হ্যাঁ, ব্যান্ডেল ব্যান্ডেল। থেকে। দেখুন ছেলের ক্ষেত্রে লগ্ন মীন লগ্ন, বৃশ্চিক রাশি আর জ্যেষ্ঠা নক্ষত্রের 2য় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে। এখন যে জায়গাটা রয়েছে কর্মের জায়গা, মানে কর্মের ক্ষেত্রে আগামী 2 মাস একটা কানেকশন রয়েছে, শুভ কানেকশন। 2 মাস, আগামী 2 মাসের মধ্যে চেষ্টা করতে হবে এই কর্মটা পাওয়ার বা যাতে হয়ে যায়, না হলে কিন্তু সমস্যা হবে। আগামী এই 2 মাস পরের থেকে কিন্তু পরবর্তী টাইমে যদি কর্ম করেও থাকে তাহলে সেই কর্ম পরিবর্তন হয়ে যাবে বা কর্মচ্যুত হতে পারে বা কর্ম পেতে গেলেও বারংবার বাধা তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে চোটাঘাত লাগার একটা যোগ রয়েছে বা আগুন থেকে একটু সাবধানে যেন চলে। কেমন? এটা কারণ এই মুহূর্তে শুক্রের সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে। আপনার এই ছেলের ক্ষেত্রে কিন্তু শুক্রের সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে এবং এই শুক্র যেখানে অবস্থান করছে, বিশেষ করে শুক্র কিন্তু ওর জন্মছকের অষ্টমপতি এবং শুক্র হচ্ছে 3য় পতি। তাই 3য় এবং অষ্টমের যে দশা খুব একটা ভালো না। 3য় দশা শুরু হলে 3য় পতির দশা অন্তর্দশায় বলছে খুব নিকট আত্মীয়র কোনো রকমের কোনো সমস্যা তৈরি হয়। আর সেক্ষেত্রে কিন্তু ছেলের ক্ষেত্রে অষ্টমপতির সে কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে রাহুর দশা চলছে। রাহু 4র্থ পতি, 4র্থে অবস্থান করছে। কেমন? সেই জন্য আপনার মাঝে মধ্যে দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? যা কোনো মানে লাইনটাতে কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে, লাইনের কোনো একটা সমস্যা, লাইনটা কেটে যাচ্ছে।
যাই হোক, আবার বলছি যে আপনি যদি টিভি স্ক্রিনের সামনে থাকেন তাহলে কিন্তু সন্তানের ক্ষেত্রে আগামী দিনে চোট আঘাত লাগার যোগ রয়েছে। আগুন থেকে সাবধানে রাখবেন। আগামী 2 বছর সময়টা কিন্তু খুব একটা শুভ না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে জন্মছকের আরেকটা জায়গা বিশেষ করে এখানে দেখাচ্ছে, যেটা আগামী 2 মাসের মধ্যে কর্মের একটা যোগ রয়েছে, এবং এই কর্ম যদি না পায় তাহলে কিন্তু পরবর্তী টাইমে কর্ম পেতে অনেক ধরনের সমস্যা তৈরি হবে। এটাই বিশেষ করে জন্মছকটা কানেকশন পাচ্ছে। তা যাই হোক, এমনি জন্মছকটা যে বলবো যে খুব খুব খারাপ তা না। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলে দিই, কারণ যেহেতু দশাটা যে জায়গাটা চলছে, কারণ শুক্রের সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে, তো এইখানে একটা জিনিস বাবার, কারণ এখানে চন্দ্র কেতুযুক্ত হয়ে আছে, অর্থাৎ এখানে রবি কেতুযুক্ত রয়েছে, কিন্তু এখানে রবির যে কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য, অর্থাৎ এখানে কিন্তু ওনার নবম ভাব নিচস্থ কিন্তু চন্দ্র অবস্থান করছে, এবং দশমে গিয়ে রবি এবং কেতু যুক্ত হয়ে আছে। সেজন্য বাবার শরীর স্বাস্থ্যর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাবধানতা নেওয়া উচিত আগামী দিনগুলোতে। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আমি আমার দিদির ব্যাপারে একটু জানবো। দিদির বিষয়ে হ্যাঁ। ডেট অফ বার্থ কি আছে? দিদির নাম কি? হ্যাঁ, মহুয়া বোস। মহুয়া বোস। হ্যাঁ। একটু জোরে বলবেন। আর ডেট অফ বার্থটা? 30/3/75। 30/3/1975। টাইমটা? সন্ধ্যে 6টা। সন্ধ্যা 6টায়। 24 পরগনা। উত্তর 24 পরগনার কোন জায়গায় জন্ম? তাহলে বসিরহাটে। বসিরহাট। আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, দিদির বিষয়ে আপনি জানতে চাইছেন লগ্ন কন্যা লগ্ন, তুলা রাশি, আর বিশাখা নক্ষত্রে 3য় চরণে জন্ম। জানা আছে এটা? আমি জানি তুলা রাশি কন্যা লগ্ন, তাই জানি। তাই তো বললাম, কন্যা লগ্ন তুলা রাশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন? মানে আপনি আগে যেটা বললেন আমি ওটা পরে বলেছি। এবং এখানে দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে ওনার ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখুন, ওনার জীবনে নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত ছোটোর থেকে। আপনি এটা জানেন? না, মোটামুটি প্রাপ্তি থেকে বঞ্চিত বলা যায় না। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। নিজস্ব প্রাপ্তি মানে উনি যেটা চাইবেন সেটা পাবেন না। আচ্ছা। ঠিক আছে, নিজস্ব প্রাপ্তি ছোটোর থেকেই সেই জায়গাটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলি, ওনার জন্মছকের কর্মযোগ, এবং কি করেন উনি? কিছু করে না, হাউস ওয়াইফ। কিন্তু ওনার অনেক তো কর্মের অনেক সুযোগ এসছে, সেগুলো কি পাইনি? মানে এই যে বললাম নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত। চেষ্টা করলে উনি পেতেন, কিন্তু বাধা আছে, অনেক ক্ষেত্রেই বাধার যোগ। এবং ওনার যে বিশেষ করে বৈবাহিক জীবন নিয়ে যথেষ্ট সমস্যার জায়গা আছে। কেমন? বৈবাহিক জীবন নিয়ে যথেষ্ট সমস্যার জায়গা রয়েছে। আর শরীর স্বাস্থ্য তো মাঝে মধ্যেই সমস্যা, কিন্তু নার্ভের সমস্যা তৈরি হবে আগামী দিনে। নার্ভের সমস্যা তৈরি হবে, ভুলে যাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে হাত পা কাঁপবে। কেমন? এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে জয়েন্টে পেন হচ্ছে ওনার। হ্যাঁ। আর কি জানতে চাইছেন? ওই তো বললাম, বিবাহিত জীবন ভালো নেই, দুজন আলাদা জায়গায় থাকার যোগ রয়েছে। মানে দেখা গেলো যে একই ছাদের নিচে না থেকে আলাদা আলাদা থাকবে। তাহলে সম্পর্কের জায়গাটা খুব তিক্ততা আছে, মানে জাস্ট অ্যাডজাস্ট করে আছে বলে। কারণ এই এখনকার এই যে 75-এ জন্ম হয়েছে, কেমন? কিন্তু এই যে বর্তমান সমাজ ব্যবস্থায় এই জায়গাগুলো এখনকার মেয়েরা হলে কিন্তু থাকতো না, একদম 100%। ঠিক আছে? তো যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। কেমন? বয়স তো হয়েছে। তার সঙ্গে সঙ্গে বলবো যে জন্মছকের তৃতীয়ভাবে কিন্তু নিচস্থ রাহু অবস্থান করছে, এই একটা জায়গা রয়েছে। এবং লগ্নপতি রবি, যেহেতু এই দেখুন লগ্নপতি সপ্তমী অবস্থান করছে। না, জলরাশিতে অবস্থান করছে। লগ্নপতি বুধ সে অবস্থান করছে জন্মছকের ষষ্ঠে। কেমন? এই যে লগ্নপতি বুধ ষষ্ঠে অবস্থান করার জন্য ওনার দেখবেন যে মাঝে মধ্যে স্কিনের প্রবলেম আসবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো বিশেষ করে
যেটা বলা হয় যে ডাস্ট অ্যালার্জি বা এই ধরনের কোনো অ্যালার্জির একটা ভাব থাকবে, কেমন যদি জন্মছকটা একদম অ্যাকুরেট টাইম দিয়ে থাকেন। আর তার সঙ্গে হ্যাঁ সঙ্গে বলছি কোনো অপারেশন যোগ টোগ কি আছে? অপারেশন যোগ এই মুহূর্তে নেই, যোগ একটা ছিল কিন্তু এখন আর নেই। আবার যোগটা আবার অপারেশনের একটা যোগ আসবে 27 সালে, 2027, যে দশা অন্তর্দশা চলছে, তাহলে 2027-এ কিন্তু পেটের কোনো সমস্যার কারণে অপারেশনের একটা যোগ আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হুম 27 সালে, এখন নেই। ভালো থাকুন। ঠিক আছে ঠিক আছে। এটা বিশেষ করে এই যে জন্মছকটা এই জায়গাটায় রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এখানে যেটা বিশেষ করে যে জায়গাটা বললাম বিশেষ সমস্যা, সেটা বৈবাহিক জীবন নিয়ে। যাই হোক, আজকে যে আলোচনাটা করছিলাম যে এই যে সরস্বতী পুজো আগামী শুক্লাপক্ষ অর্থাৎ মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে আমরা মা সরস্বতীকে পুজো করি। এবং এখানে থেকে দেখুন, এখানে বলা হচ্ছে মাতা অর্থাৎ শ্রী শ্রী, এখানে কিন্তু মাতা শ্রী শ্রী সরস্বতী দেবী হলেন কে না, শ্রী শ্রী বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রী শ্রী বিষ্ণুদেবের প্রিয়তম পত্নী এখানে কিন্তু। এবং কারণ বলা হচ্ছে এখানে স্বয়ং ভগবান শ্রী শ্রী বিষ্ণুদেবের 4 পত্নী ছিলেন, 4 পত্নী। কে কে এখানে বলা হচ্ছে 4 পত্নী। প্রথম হচ্ছে প্রথম ছিলেন যিনি, তিনি হচ্ছেন সরস্বতী দেবী। তারপরে তিনি ছিলেন, তার নাম হচ্ছে লক্ষ্মী দেবী, শ্রী শ্রী লক্ষ্মী দেবী। তারপরে হচ্ছে শ্রী শ্রী গঙ্গা দেবী। আর তারপরে হচ্ছে শ্রী শ্রী তুলসী দেবী। এই 4 জনই কিন্তু বিষ্ণুর পত্নী ছিলেন। এবং এই 4 জনের মধ্যে সব থেকে প্রিয়তম ছিল তিনি কিন্তু মাতা সরস্বতী। কিন্তু পরবর্তী টাইমে শিবের উপাসনা তপস্যা করে কিন্তু তারই অর্থাৎ বলছে যে লক্ষ্মী দেবী তাকে অর্থাৎ শিবের উপাসনা করে শিবের কাছ থেকে বর প্রাপ্ত হয়। এবং সেই বরের জোরে বর পাওয়া প্রাপ্তির কারণে সে কিন্তু ওই সরস্বতীর যে পজিশনটা ছিল, সরস্বতীর যে স্থানটা ছিল বিষ্ণুর কাছে, সেই স্থানটা তিনি দখল করে নেয়। তাহলে এই জায়গাটা তার পরবর্তী টাইমে প্রিয়তম কিন্তু পত্নী হয়ে হিসাবে কিন্তু ওই লক্ষ্মী দেবী অর্থাৎ শ্রী শ্রী লক্ষ্মী দেবী কিন্তু অবস্থান করেন। এবং পরবর্তীতে সরস্বতী কিন্তু তার সেখান থেকে বেরিয়ে আসেন, অর্থাৎ সেই প্রিয়তম জায়গার থেকে সরে যান। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মাতা সরস্বতী কিন্তু আদি দেবী হিসাবে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি। এবং তাকে আমরা বিগত দিনে আমরা বলবো যে পুরাতন যে শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্রে কিন্তু বিভিন্নভাবে মাতা সরস্বতীর ব্যাখ্যা রয়েছে। এবং তিনি কিন্তু সেটাই বলা হচ্ছে আদি দেবী। এবং সেই জন্য এবং এখানে আবার আর একটা জায়গায় বলছে তন্ত্রের ক্ষেত্রেও কিন্তু তেনার ভীষণ গুরুত্ব রয়েছে। সেই জন্য যে বাক সিদ্ধি লাভের জন্য তাকে পূজা পাঠ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্রিয়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্থান তিনি কিন্তু দখল করেছেন এবং বিগত দিনে সেটা করে এসছেন। এবং সেই জায়গাগুলো রয়েছে। এবং সেই জন্য আমরা এই নির্দিষ্ট তিথিটা অবশ্যই যারা শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই সেই বাক সিদ্ধি লাভের জন্য এবং নিজস্ব জ্ঞান বুদ্ধি এবং নিজস্ব যে টার্গেট লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে মাতা সরস্বতী দেবীকে কিন্তু পুজো করে থাকবো বা পুজো করে থাকি। আর ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি মেচেদা থেকে বলছিলাম, অরিন্দম ঘোষ মেচেদার থেকে বলছে। আচ্ছা, কার বিষয়ে জানার আছে, মানে নিজের বিষয়ে? না নিজের বিষয় বলছি দাদা, আমি আপনার বর্ধমান চেম্বারে গিয়েছিলাম। আমার ওই মানে পারিবারিক কিছু অশান্তি চলছিল, মানে আমার ওয়াইফ তার বাপের বাড়ি চলে গেছিল, মানে ডিভোর্সের পর্যায়ে চলে এসেছিল। আপনি হয়তো নামটা মানে হয়তো বলেছি, আপনি হয়তো জানতে পেরেছেন। আপনার কাছে গিয়েছিলাম তো আমার নামটা বলতে হবে না, চলে গেছিল। আপনি বলেছিলেন কিছু রেমেডি দিয়েছিলেন আর কিছু মানে ক্রিয়া করিয়েছিলেন। আমি তারাপীঠে গিয়েছিলাম। তো আমার ওয়াইফ চলে এসছে এখন। আর আপনি বলেছিলেন যে ওয়াইফ তোমার চলে এলে তুমি ওয়াইফকে নিয়ে একদিন আমার কাছে আসবে। তারা এই যে তারা ইয়েতে বর্ধমানে দেখানো হয়েছিল, তাই তো? হ্যাঁ বর্ধমানে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এখন এমনিতে এখন তিনি চলে এসেছেন, এখন ভালো আছেন, তাই তো? হ্যাঁ এখন ভালো আছেন। আমি
বলেছি উনাকেও, মানে আমার ওয়াইফকেও বলেছি, আর ও বলেছে যে যাবে, দাদা যখন বলেছে তাহলে চলো একদিন যাই। আমি সেই জন্য বললাম ঠিক আছে, আমি আগে লাইভে আজকে দাদার সাথে একটু কথা বলি। ঠিক আছে, বর্ধমানে চেম্বারের ডেট আছে 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি বর্ধমান চেম্বারের ডেট আছে, কেমন? ওই দিন এসে দেখা করে নেবে। এই 22শে ফেব্রুয়ারি থাকবেন এই তো? আগামী 22শে ফেব্রুয়ারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। বলছি আর কিছু নিয়ে যেতে হবে নাকি? না না, কিছু নিয়ে যেতে হবে না, এমনি মানে দেখা করতে বলেছিল। তো করিয়ে দিয়েছিলেন, কিন্তু বাস্তুর আর ধুলো টুলো কিছু নিয়ে যেতে হবে না তো? বাস্তুর কি সমস্যা? বাস্তুর এমনি প্রতিকার দেওয়া হয়েছিল নাকি? হ্যাঁ, বাস্তুর আপনি কিছু ওই আর কিছু লাগবে না। যন্ত্রণ দিয়েছিলেন, ওটা বাস্তুতে রাখার জন্য। তাহলে সেগুলো তো দেখেই করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? সব কিছু দেখে তারপর আর কিছু নিতে হবে না, তাই তো? কিচ্ছু লাগবে না, ঠিক আছে? একবার দেখা করে যাবে, কেমন? আচ্ছা, দেখা করে যাবে, ভালো থাকবে সব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। ভালো থাকবে। তো এখানে যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এই যে ফিডব্যাক, এই যে যাদের মানে যারা উপকার পেয়েছে, মানে এটা কিন্তু সত্যি করেই, মানে আমি দেখি যে বিভিন্ন চেম্বার, বিভিন্ন জায়গায় যে এই যে তারা ফিডব্যাক দেয় বা তারা এসে বলে যে না দাদা কাজটা পেয়ে গেছি, বা যে সমস্যা ছিল সে সমস্যার থেকে বেরিয়ে এসেছি, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এবং এই যে পাওয়া, এর পেছনে কিন্তু বহু মানুষের অবদান রয়েছে। মানে আমি যে শুধু একটা কাজ করে দিচ্ছি তা না, আমাদের যে টিম রয়েছে, টোটাল টিমের একটা এখানে কিন্তু অবশ্যই একটা জায়গা রয়েছে। কারণ একটা কাজ কমপ্লিট করা, কারণ আপনার 1 মিনিট হোল্ড করুন, আমার যে বাড়িতে যে যজ্ঞ অনুষ্ঠানগুলো হয়, তো সেখানে তো বহু মানুষের সেখানে সমাগম হয়, আপনারা জানেন। এবং সেখানে কিন্তু মানে প্রত্যেক মানুষ, মানে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে টিম রয়েছে প্রত্যেকে কিন্তু সহযোগিতা করে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন যে এই জিনিসটা কীভাবে সাপোর্ট হবে, কীভাবে কী হবে, প্রত্যেকটা তাদের কিন্তু ভূমিকা রয়েছে এখানে। আমি অবশ্যই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দেব, কারণ এইগুলোর জন্য তারাও কিন্তু যুক্ত রয়েছে, তারাও এইগুলো পাওয়ার একটা কিন্তু অংশীদার বলবো, যে এই সুনাম পাওয়াটা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে তার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যিনি আমার গুরুদেব, তাকে অবশ্যই, তাকে তো অনেক অনেক শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, কারণ এই জায়গাটা তিনি আমাকে তৈরি করে দিয়েছেন। এবং তার আশীর্বাদ নিয়ে আপনাদের এই সহযোগিতার জায়গাগুলোকে তো আমি কিন্তু দেখি, যাতে আপনারা সঠিকভাবে সেই জায়গার থেকে যে সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে বেরিয়ে আসেন। তো যাই হোক, আর একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার নাতি একটু একবারে পড়াশোনা করে না, খুব দুরন্ত, ইদানি কি কারোর কথা শুনে কোনো গার্জেন নেই। কত বছর বয়স? কত? এই 3-12-15 জন্ম। তার মানে এখন 9 বছর বয়স হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। চঞ্চল। ডেট অফ বার্থ বলুন দেখি। 3-12-15 জন্ম। 3-12-1900, 2015তে জন্ম। 2015তে জন্ম। টাইমটা কত? 11:30 সকাল? রাত্রি। রাত্রি 11:30। জন্মস্থান কোথায় হয়েছিল? আরজিকর, কলকাতায়। আপনার এমনি কে হয় এটা? আমার নাতি হয়। নাতি? তা খুব চঞ্চল, খুব চঞ্চল। এ তো খুব ভালো জায়গায় যাবে, প্রতিষ্ঠা পাবে তো, কেমন? আরো পরোপকারী হবে, বুঝলেন? পরোপকারী, কিন্তু দুটো জায়গা রয়েছে, একটু সমস্যার জায়গা রয়েছে। বাবার সঙ্গে একটু পরবর্তী টাইমে সমস্যা হবে। আর হ্যাঁ, ওর বাবার সাথে কোনো যোগাযোগ নেই 1 মাস বয়স থেকে। ওই দেখুন, বাবার সঙ্গে এই জায়গাটা একটু সমস্যার জায়গা রয়েছে। আর ওর কিন্তু মাথায় রাখবেন, ওর চোখ কান নাক গলা নিয়ে কিছু সমস্যায় ভুগবে, বুঝলেন? হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু রয়েছে, একটু সমস্যা, যে একটু দেখিয়ে নেবেন। আর এই যে চঞ্চলতা, পড়াশোনার জায়গা, ও কিন্তু একটু যদি মন দিয়ে পড়াশোনা করে কিন্তু নো ডাউট খুব ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু ওর মন দিটা নেই, চঞ্চল তো। আর এখন কিন্তু আগামী দিনে আরও চঞ্চল হয়ে পড়বে, কেমন? আগামী 2 বছর আরও চঞ্চল হবে কিন্তু। সেই জায়গাগুলো একটু একটু প্রতিকার প্রতিবিধান আছে, এগুলো করিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু পড়াশোনা করছে, সেই জন্য নীল সরস্বতীর কিন্তু আরাধনা করে সেক্ষেত্রে যদি কবচ ধারণ করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো হবে, কেমন? আপনি হাতিবাগানে কোন জায়গায় বসেন স্যার? হাতিবাগানে আপনার হাতিবাগানের যেটা অ্যাকচুয়ালি হাতিবাগান আপনার অ্যাস্ট্রো প্লাস চেম্বারটার নাম। এবং হাতিবাগান থেকে আপনার টুয়ার্ডস, সিনেমা হলটা গলির মধ্যে
রূপবাণী স্নেহা হলের উল্টো দিকটাতে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আপনারা ওই ফোন নাম্বার, বুকিং নাম্বারটা রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে আপনাকে সে গাইড করে দেবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার পাবেন কাঁচরাপাড়া চেম্বারে, আমার নিজ গৃহমন্দিরের চেম্বার, এবং এখানে 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার পাবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, কিন্তু তার আগে একবার নামটা লিখিয়ে নেবেন। আর প্রত্যেক কিন্তু সোমবার করে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, 12টার থেকে 4টে পর্যন্ত এই চেম্বারেও পাবেন, এবং সেখানেও কিন্তু বলবো যে নামটা আগে লিখিয়ে নেবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, 12টার থেকে চেম্বার শুরু হয় এবং সেখানে 4টে পর্যন্ত চেম্বার চলে। আর ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার পাবেন আমাকে, সেটা হচ্ছে শ্রীরামপুর, সেখানেও কিন্তু স্টেশনের নিকটেই। আর প্রত্যেক মঙ্গলবার লেক মার্কেট, অর্থাৎ সাউথ কলকাতা, অর্থাৎ কালীঘাট, যে কালীঘাটের নিকটে যে লেক মার্কেট রয়েছে, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট, সে ঠিক তার পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন। সেখানেও সন্ধ্যাবেলা পাবেন, কিন্তু সেখানেও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, নাম লিখিয়ে নেবেন। আর প্রত্যেক বুধবার কিন্তু আপনারা পাচ্ছেন এখন যেটা হাওড়া ময়দান নবদিশা চেম্বার, সেখানে আপনারা পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত নবদিশা চেম্বারে রয়েছে, এবং এটা বুধবার কিন্তু সন্ধ্যাবেলা। এবং এই বুধবারে কিন্তু অন্য জায়গায় চেম্বার হয়, সেটা মেচেদাতে চেম্বার কিন্তু হয়, কলের দিকে লক্ষ্য রাখুন, কারণ আগামী 19 তারিখে কিন্তু মেচেদা চেম্বার আছে। 19শে ফেব্রুয়ারি মেচেদায় পাবেন আমাকে ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে কিন্তু হাওড়া ময়দানে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বৃহস্পতিবার করে আপনারা জানেন যে কৃষ্ণনগরের চেম্বার অনেক পুরনো চেম্বার, সেখানেও কিন্তু 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন। আর শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, কিন্তু সেখানেও কিন্তু আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। শনিবার করে কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠে চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠে কিন্তু বিভিন্ন যে ক্রিয়াগুলো রয়েছে তারাপীঠ মহাশ্মশানে, সেই কাজগুলো কিন্তু হবে। এবং আগামী ফেব্রুয়ারির 8 তারিখে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে কাজ হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চেম্বার হবে ফার্স্ট হাফে, অর্থাৎ ফার্স্ট হাফে চেম্বার হবে, এবং সেকেন্ড হাফ অর্থাৎ সন্ধ্যার পর রাত্রে কিন্তু তারাপীঠ মহাশ্মশানের কাজ আছে। এবং যারা যারা মনে করছেন চেম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই কিন্তু ফোন করে বুকিংটা করে নেবেন। তাছাড়াও কিন্তু শুধু তারাপীঠ আমার শ্মশানে যে কাজ হয় তা না, তাছাড়াও কিন্তু কামাখ্যাতে কাজ হয়, আপনারা জানেন। কিছুদিন আগেই কামাখ্যা থেকে ঘুরে আসলাম। কামাখ্যাতে হয়, বেনারসও হয়, অর্থাৎ বেনারস, কামাখ্যা এবং তারাপীঠ 3 জায়গাতেই কাজ হয়। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক অমাবস্যার তিথি ধরে, সেক্ষেত্রে কিন্তু আমার নিজ গৃহমন্দিরে সেখানে কিন্তু কাজ হয়, সেটা অমাবস্যার তিথি ধরে। যাই হোক, এই জায়গাগুলো, কারণ এক একজনের সমস্যা এক এক ধরনের, এবং সেই সমস্যার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধানের জন্য এই কিন্তু এই অ্যারেঞ্জমেন্টগুলো। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি বাড়িপুর থেকে এমিলি ঘোষ বলছি। ডেট অফ বার্থ বলবেন। 23/11/1970। 23/11/1970। টাইমটা, টাইম কটার সময় জন্ম? হ্যালো, 23/11/1970। জন্ম সময়টা বলবেন, আর টিভির ভলিউমটা মিউট করুন। টাইম সন্ধ্যে 6টা, সোমবার। আপনি টিভির ভলিউমটা মিউট, হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করে, টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যাঁ, সন্ধ্যে 6টায়। জন্মস্থান কোথায়? চন্দননগর। চন্দননগর। দেখুন, আপনার জন্মছকের লগ্ন বৃষ লগ্ন কন্যা রাশি, বৃষ লগ্ন কন্যা রাশি, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ 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 হ্যাঁ। সময় একদম নেই, তাড়াতাড়ি আপনাদের যেগুলো বলার, যেগুলো বিশেষ করে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। এখানে দেখুন, এই যে বিশ্বলগ্ন কন্যা রাশির এখানে যে জায়গাগুলো রয়েছে বিগত 2 বছর, যে কারণ আপনার দশাটা চলছে শনির সঙ্গে, শনির অন্তর্দশা 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই দশা অন্তর্দশা শুরু হয়েছে। এবং এই শনির দশা, শনি নিচস্থ থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা দিয়েছে। প্রথম অবস্থায় এখানে যেটা বলবো, যে প্রথম অবস্থায় আপনার নিকট কোনো আত্মীয়, তার শারীরিক কোনো সমস্যা এসেছিল বছর 3 মধ্যে। হ্যালো, হ্যালো, আপনাকে বারবার বলছি ফোনে শুনুন, আপনি টিভিতে কেন শুনতে যাচ্ছেন?
আপনার হ্যালো? নিকট কোনো আত্মীয়র শারীরিক কোনো সমস্যা এসেছিল বছর তিনেকের মধ্যে? হ্যাঁ 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 এসেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনি এখন কেমন আছেন? এখন ভালো আছি, আমার বিশাল সমস্যা সব হয়েছিল, এখন অনেক কাটিয়েছি। হুম, কারণ এই যে বছর তিনেক সময়টা আপনার খুব খারাপ সময়ের গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এবং আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন, ঠিক আছে? আইনি বদনাম এবং বিভিন্ন, এবং তার সঙ্গে সঙ্গে পাড়া মানে বাড়ির যারা গুরুজন আছে তাদের শারীরিক এখন সমস্যা। কিরকম যাবে স্যার? এখনও যে খুব ভালো যাবে তা না, কিন্তু মাথায় রাখুন আপনার সম্পত্তি নিয়ে কোনো সমস্যা, জটিলতা তৈরি হবে। সম্পত্তির রিলেটেড, সম্পত্তি নিয়ে কোনো জটিলতা তৈরি হবে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো উটকো উটকো ঝামেলায় জড়াবেন। এখনও 3 বছর, এখনও 3 বছর উটকো কোনো ঝামেলাতে জড়াবেন। সাবধানে চলবেন আর শরীরের দিকে নজর দেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। এবং আপনাকে বারবার বলছি যে টিভিতে না শুনে ফোনে শুনুন, কারণ এখানে যে ফিডব্যাকটা আসছে তাতে সমস্যা হচ্ছে, এবং আমি যে কথাগুলো বলছি আপনি টিভিতে শুনে তারপরে আপনি তার উত্তর দিচ্ছেন, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কেমন? যাই হোক, একটু শরীরের দিকে নজর দিন, আর উটকো ঝামেলার থেকে যাতে ঝামেলা না হয় সেগুলো একটু দেখে শুনে চলবেন। আর এগুলো প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, না হলে কিন্তু আগামী 3 বছর সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুব খুব সমস্যায় তৈরি হবে, এবং অর্থহানি যেমন বিগত দিনে হয়েছে, আবার কিন্তু সেই অর্থহানির যোগ কিন্তু রয়েছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা রয়েছে, যে এই যে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর কিন্তু সরস্বতী পুজোর বেশ কিছু নিয়ম আপনি যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার জীবনের কিন্তু যে টার্গেট, আমরা প্রত্যেকেই আমাদের কি একটা নির্দিষ্ট বুদ্ধি কিন্তু আপনার মা সরস্বতীকে আপনি যদি সঠিকভাবে, সরস্বতীর যে মন্ত্র রয়েছে সেটা যদি আপনি সঠিক নিষ্ঠার সঙ্গে কিন্তু উচ্চারণ করতে পারেন, এবং সকালে, এটা বলা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করে শুদ্ধ বস্ত্রে যদি মা সরস্বতীর প্রণাম মন্ত্র উচ্চারণ করেন, তাহলে কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে, এবং একটা মানুষের যে নির্দিষ্ট লক্ষ্য থাকে সেই লক্ষ্যগুলো পূরণ হয়। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি বর্ধমান থেকে বলছি, আমার ছেলের বিষয়ে জানতে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, আর ছেলের নাম কি? সময় একদম নেই কিন্তু। ছেলের নাম কি গৌরব? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2000। হ্যাঁ, 10/7/2000। 10/7/2000। টাইমটা? টাইম দুপুর 2:20। দুপুর 2:20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? বর্ধমান ছিল? বর্ধমান। বর্ধমান ছিল। দেখুন, আপনার এখানে যে জায়গাগুলো বলবো ছেলের ক্ষেত্রে, ছেলের লগ্ন তুলা লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম। কেমন? সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম। এই চারটা কিন্তু কয়েকটা জায়গায় একটু সমস্যা আছে, আর কয়েকটা জায়গা ভালোও রয়েছে। সাথী নক্ষত্রে জন্ম হয়েছে, তো তাতে এরা কিন্তু সাধারণত কম্পিউটারের ওপর, ঠিক আছে, বেশ কিছু গ্রাফিক্স রিলেটেড জায়গা এরা খুব ডেভেলপ করতে পারে, বা মিডিয়া রিলেটেড জায়গা কিন্তু এরা সাকসেস পায়। এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে ওর জন্মছকে, মিডিয়া রিলেটেড জায়গা। আরো পড়াশোনা করবে? পড়াশোনা যদি ও করে, পড়াশোনা কি করতে চাইছে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে করেছে, এমবিএ করতে চাই। আগামী এখনো 2 বছর পড়াশোনার যোগ রয়েছে ওর। আগামী আরও 2 বছর পড়াশোনার যোগ রয়েছে। ভালো, এমনি কানেকশানগুলো খুব ভালো রয়েছে, কিন্তু জন্মছকের কিন্তু জায়গাগুলো, একটা জায়গা কিন্তু নেগেটিভ রয়েছে। ভালো করে মন দিয়ে শুনুন, জন্মছকের যে জায়গাটার নেগেটিভ কানেকশন রয়েছে, কোনো বিবাহিত মহিলার দ্বারা প্রতারিত হয়ে সর্বস্ব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? অর্থ কড়ি সব, সেই জায়গার থেকে সাবধানে চলতে বলবেন ছেলেকে। আর দশা অন্তর্দশাটা? দশা কি চলছে? দশা অন্তর্দশা একদম সময় তো নেই, তবুও দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটা বললাম। শনির দশা চলছে আর বুধের অন্তর্দশা চলছে। শনির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। যাই হোক, চলবে, এটা চলবে, ঠিক আছে, চলবে। দশা অন্তর্দশা দেখে যেটা বললাম সেটা মাথায় রাখুন। আর আগামী দিনে যে 3 তারিখে সরস্বতী পুজো রয়েছে, এবং আগামী পূর্ণিমা তিথি পর্যন্ত এই শুক্লা পক্ষটা কাজে লাগান। যাদের বাড়িতে শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।